নমস্কার। পশ্চিমবঙ্গ সমগ্র শিক্ষা মিশন বিদ্যালয় শিক্ষা বিভাগ পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে আয়োজিত বাংলা শিক্ষা ক্লাসরুমে সবাইকে স্বাগত। আমি শ্রীলা বিশ্বাস, সহশিক্ষিকা রসায়ন, বেথুন কলেজিয়েট স্কুল, ক্লাস 12। আজকে আমরা তোমাদের দ্বিতীয় কেমিস্ট্রি বিষয়ের দ্বিতীয় চ্যাপ্টার পি ব্লক এলিমেন্ট সেটা নিয়ে প্রথম পর্বের আলোচনা শুরু করব। দেখো, এই পি ব্লক এলিমেন্ট তোমাদের ক্লাস 11-এও একটুখানি ছিল। এটা পড়ানোর আগে আমি একটা কথা বলি তোমাদের, যে এই চ্যাপ্টারটি তোমাদের সেকেন্ড চ্যাপ্টার এবং এখান থেকে এমসিকিউ আসবে 8 নম্বরের। ফলত 35 নম্বরের মধ্যে 8 নম্বর অনেকটাই নম্বর। একটু মন দিয়ে পড়বে এই চ্যাপ্টারটা, এবং যখনই পড়বে, পড়া শুরু করবে, তখনই লিখে লিখে একটা কম্প্যারেটিভ স্টাডি করতে হবে আমাদের। কারণ 15, 16, 17 এবং 18 পি ব্লকের এই 4টে গ্রুপ নিয়ে এই চ্যাপ্টারটা রয়েছে। তাহলে প্রথমেই যখন আমরা শুরু করব, আমরা আমাদের খাতা কলম নিয়ে লেখা দিয়ে শুরু করব। চলো দেখো, পি ব্লক এলিমেন্ট, প্রথমে তোমাদের সামনে যে ছবিটা রয়েছে সেটা পিরিয়ডিক টেবিলের। পিরিয়ডিক টেবিল নিয়ে একদম পুঙ্খানুপুঙ্খভাবে তোমরা ক্লাস 11-এ পড়াশোনা করেছো। তোমরা জানো যে পিরিয়ডিক টেবিলে 4টে ব্লক থাকে, এস, পি, ডি এবং এফ, যাদের মধ্যে পি ব্লক হচ্ছে আমাদের আজকের আলোচ্য বিষয়। এই পি ব্লকটা খুব ইন্টারেস্টিং একটা ব্লক, যেখানে ধাতু অধাতু ধাতুকল্পের সাথে সাথে কঠিন পদার্থ, তরল পদার্থ, গ্যাসীয় পদার্থ সবটাই মিলেমিশে থাকে। 13 এবং 14 এই দুটো গ্রুপ তোমরা ক্লাস 11-এ পড়ে ফেলেছো। আমাদের আজকের পাঠ্য বিষয় হচ্ছে গ্রুপ 15। তো গ্রুপ 15-এর প্রথমেই দেখো যে প্রথম এলিমেন্ট সে হলো নাইট্রোজেন। গ্রুপের প্রথম এলিমেন্টের নাম অনুযায়ী যেহেতু গ্রুপটার নামকরণ হয়, সেজন্য এই গ্রুপকে আমরা নাইট্রোজেন ফ্যামিলি বলেও ডাকি। অক্সিজেনের অনুপস্থিতিতে নাইট্রোজেন ভীষণ শ্বাসকষ্টের উদ্রেক করে, শ্বাস নেওয়া যায় না। এই একটা সাফোকেটিং এনভায়রনমেন্ট তৈরি হয় বলে এই গ্রুপটাকে আমরা বলে থাকি নিক্টোজেন বা নিকোজেন, এবং যে এলিমেন্টরা 15 নম্বর গ্রুপে রয়েছে তাদেরকে আমরা নিকোনাইটস নামেও ডাকি। 15 নম্বর গ্রুপের যে প্রথম এলিমেন্ট যার কথা তোমাদেরকে বললাম, যার নামে এই গ্রুপ, সে হলো নাইট্রোজেন। একদম প্রথমেই রয়েছে দেখো নাইট্রোজেন, যার অ্যাটমিক নাম্বার হলো 7। তারপরেই কে আছে? ফসফরাস, তারপর আছে আর্সেনিক, অ্যান্টিমানি এবং বিসমাথ। নাইট্রোজেনের চিহ্ন হলো এন, ফসফরাসের পি, আর্সেনিকের এএস, অ্যান্টিমানির এসবি এবং বিসমাথের বিআই। আচ্ছা, এবার আরো একটা জিনিস খেয়াল করবে, একদম শেষ যে এলিমেন্টটা রয়েছে এখানে, তার অ্যাটমিক নাম্বার হলো 115 এবং এর নাম হলো মস্কোভিয়াম। মস্কোভিয়াম একটি তেজস্ক্রিয় মৌল এবং এর সম্পর্কে খুব বেশি তথ্য আমাদের জানা নেই। সেই কারণে এটাকে নিয়ে আমরা পড়াশোনা তেমন বেশি করব না। তবে নামটা, যেহেতু আমাদের পুরো এই সিলেবাসটাই এমসিকিউ ওরিয়েন্টেড, সেই জন্য ওর নামটা আমরা জেনে রাখবো। ওর নাম হচ্ছে মস্কোভিয়াম এমসি, এবং এর অ্যাটমিক নাম্বার যেহেতু 115, সেজন্য এর নাম হলো আনপেন্টিয়াম। কেমন? এইটুকু জানার প্রয়োজন আছে আমাদের। বাদবাকি ডিটেইলে আমরা আলোচনা করব গ্রুপের বাকি সদস্যদেরকে নিয়ে। চল, প্রথম শুরু করব আমরা ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে। ইলেকট্রনিক কনফিগারেশন ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যেখানে মৌলগুলোকে কিভাবে রিপ্রেজেন্ট করতে হয় সেই জায়গাটা নিয়ে আমরা কথা বলি। এই ফ্যামিলির যে জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে NS2NP3। আবার বলি NS2NP3। দেখো, পি অরবিটালে 3টি ইলেকট্রন রয়েছে। পি অরবিটালে 3টি ইলেকট্রন থাকার কারণে এটি অর্ধপূর্ণ অরবিটাল। সেই কারণে এরা স্টেবিলিটির দিক থেকে যদি দেখতে হয়, এরা একটা এক্সট্রা স্টেবিলিটি পায়। হুন্ডের সূত্র অনুযায়ী আমরা জানি হাফ ফিল্ড এবং ফুল ফিল্ড অরবিটাল সবসময় তারা একটা বেশি স্থায়িত্ব লাভ করা থাকে তাদের। এবার আসি আমরা এদের কনফিগারেশনে। প্রথম হচ্ছে নাইট্রোজেন। নাইট্রোজেনের 2s2 2p3 এবং ইনার কোরে হলো হিলিয়াম। তাহলে হিলিয়াম 2s2 2p3। ফসফরাস নিয়ন 3s2 3p3। আর্সেনিক আর্গন 3d অরবিটালে 10টা ইলেকট্রন 4s2 4p3। এরপর হলো অ্যান্টিমানি ক্রিপ্টন 4d10 5s2 5p3 এবং সব শেষে হলো বিসমাথ, তার হলো জেনন
4F14, 5D10, 6S2, 6P3। আশা করবো এগুলো তোমরা আমার সাথে সাথে, আমার পড়ানোর সাথে সাথে খাতাতেও লিখে ফেলবে। লেখার পর খেয়াল করো, নাইট্রোজেন এবং ফসফরাস বাদে আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথের ক্ষেত্রে ডি অরবিটাল উপস্থিত, এবং বিসমাথের ক্ষেত্রে ডি অরবিটাল ছাড়াও এফ অরবিটাল উপস্থিত। কেন বললাম কথাটা? আমরা এর বাকি প্রপার্টিগুলো যখন আলোচনা করব তখন আমরা দেখব এই ডি এবং এফ অরবিটালের উপস্থিতির কারণে আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ বাকি মৌলদের তুলনায় একটু আলাদাভাবে কাজ করে বা তাদের অ্যাকশনটা একটু অন্যরকম হয়। প্রথম যেটা আমরা দেখব সেটা হলো পারমাণবিক ব্যাসার্ধ। কিন্তু তার আগে আমরা একটু দেখে নিই গ্রুপ 15কে আমরা প্রকৃতিতে কোথায় কোথায় পাই। দেখো, নাইট্রোজেনের কথা যদি বলি তাহলে তোমরা নিজেরাই বলতে পারবে যে একে আমরা পরিবেশের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণ যে গ্যাসের অবস্থান সেটাই হলো নাইট্রোজেন, আর নাইট্রোজেনের পরেই হলো অক্সিজেন। নাইট্রোজেনকে আমরা দ্বিপরমাণু গ্যাস হিসাবে পাই, এছাড়াও চিলি সল্টপিটার, ইন্ডিয়ান সল্টপিটার ইত্যাদির মধ্যেও পেয়ে থাকি। তাছাড়াও প্রোটিনের অন্যতম উপাদানই হলো নাইট্রোজেন। এরপরে আসি ফসফরাসের কথায়। ফসফরাস কিন্তু খনিজ পদার্থের মধ্যে প্রচুর পরিমাণে পাওয়া যায়, যার মধ্যে অন্যতম হলো ফসফোরাইট। ফসফোরাইটের সংকেত ক্যালসিয়াম ফসফেট, Ca3PO4(2). এছাড়াও আছে ফ্লোর অ্যাপাটাইট, ক্লোর অ্যাপাটাইট, হাইড্রক্সি অ্যাপাটাইট ইত্যাদি। ফ্লোর অ্যাপাটাইটের সংকেত হচ্ছে ক্যালসিয়াম ফসফেট, ক্যালসিয়াম ফ্লুরাইড, 3Ca3PO4(CaF2). যদি ক্যালসিয়াম ফ্লোর অ্যাপাটাইটের জায়গাতে যদি ক্লোর অ্যাপাটাইট হতো তাহলে সংকেত দাঁড়াতো 3Ca3PO4(2) CaCl2। এভাবে এদের নামকরণগুলো হয়। কেমন? আচ্ছা, ফসফরাসকে আমরা আর কিসের মধ্যে পাই? হাড়ের মধ্যে পাই, দাঁতের মধ্যে পাই, পেশির মধ্যে পাই। এছাড়াও আমরা যে দুধ খাই, ডিম খাই, ছোট মাছ খাই, তার মধ্যেও ফসফরাস অবস্থান করে। এবার যদি আসি আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথের ক্ষেত্রে, তাহলে আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথকে প্রকৃতিতে খুব বেশি পরিমাণে যে পাওয়া যায় তেমন নয়, তবে খনিজ রূপে এদেরকে সালফাইড হিসাবে পাওয়া যায়। এরপরে চলে আসবো এদের বিভিন্ন গ্রুপ 15-এর বিভিন্ন ধর্মের কথায়। একদম প্রথম আমরা আলোচনা করব পারমাণবিক এবং আয়নিক ব্যাসার্ধ নিয়ে। প্রথমে বলি যে পারমাণবিক ব্যাসার্ধ বলতে আমরা কি বুঝি। নিউক্লিয়াস থেকে সর্বশেষ কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনটি যে কক্ষপথে থাকে তার যে দূরত্ব নিউক্লিয়াস থেকে, সেটাই হচ্ছে কোনো একটি পরমাণুর ব্যাসার্ধ। এবার কোনো পরমাণুর ব্যাসার্ধ নিয়ে যখন গ্রুপে আমরা আলোচনা করব তখন তার আগের গ্রুপগুলোর সাথেও একটা কম্পারেটিভ স্টাডি আমাদের করতে হবে। এর ঠিক আগের গ্রুপটা কে ছিল? 14। তাহলে 14-র পরেই হচ্ছে 15। 14 কার গ্রুপ? কার্বনের গ্রুপ, তাই তো? আচ্ছা, তাহলে কার্বনের থেকে 14 গ্রুপ থেকে যখন আমরা 15 নম্বর গ্রুপে আসছি তখন আমাদেরকে জানতে হবে যে আকার, পারমাণবিক ব্যাসার্ধ বাড়ছে না কমছে। তোমরা এর উত্তর সহজেই আমাকে দিতে পারবে যে 14 নম্বর গ্রুপের যারা এলিমেন্ট তাদের তুলনায় 15 নম্বর গ্রুপে যে এলিমেন্টরা রয়েছে তাদের আকার ছোট। কেন? এক তো আমরা বাঁ দিক থেকে ডান দিকে যাচ্ছি পিরিয়ডিক টেবিলের, এবং এখানে একটি প্রোটন সংখ্যা এবং ইলেকট্রন সংখ্যা দুটোই একটা করে বৃদ্ধি পাচ্ছে। এফেক্টিভ নিউক্লিয়ার চার্জ যেহেতু বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আকার, পারমাণবিক ব্যাসার্ধ কমে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে একই কথা বলবো আয়নিক ব্যাসার্ধের ক্ষেত্রেও। এবার গ্রুপ ওয়াইজ যদি আমি ওপর থেকে নিচের দিকে আসি, তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথের মধ্যে পার্থক্য কোথায়? প্রতি ক্ষেত্রে একটা করে নতুন কক্ষপথ আসছে বা যুক্ত হচ্ছে। এই নতুন কক্ষপথ আসার কারণে প্রতিবারই নাইট্রোজেন থেকে যখন ফসফরাসে যাব, নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের আকার বৃদ্ধি পাবে। আবার ফসফরাস থেকে যখন আর্সেনিকে যাব, একটি নতুন কক্ষপথ যুক্ত হওয়ায় আর্সেনিকের আকার ফসফরাসের থেকে বড় হবে। এই রকম ভাবেই যদি আমরা ভাবি তাহলে আমরা দেখব যে জেনারেল ট্রেন্ডটা হচ্ছে বিসমাথ সবচেয়ে বড়, তারপর অ্যান্টিমনি, তারপর আর্সেনিক, তারপর ফসফরাস, এবং সব শেষ হচ্ছে নাইট্রোজেনে গিয়ে। এবার তোমাদেরকে একটু অ্যাটমিক রেডিয়াস গুলো দেখতে বলবো। দেখো, নাইট্রোজেনের ক্ষেত্রে এই অ্যাটমিক রেডিয়াসটা হচ্ছে 70 পিকোমিটারে, ফসফরাসের 110, আর্সেনিকের 121, অ্যান্টিমনির 141 এবং বিসমাথের 148। আকার বৃদ্ধি হয়েছে ঠিক কথাই, কিন্তু এই আকার বৃদ্ধির যে হার সেটা কি খুব ইউনিফর্ম? তা কিন্তু নয়, তাই না? 70 থেকে 110 আর 110 থেকে 121 বা 121 থেকে 141 এই বৃদ্ধির পরিমাণটা খুব কম। এর কারণ হিসাবে
তোমাদেরকে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে তোমরা কনফিগারেশনটা খুব ভালো করে দেখবে এবং মনে রাখবে। ফসফরাসের থেকে যখন আমরা আর্সেনিক বা অ্যান্টিমনিতে যাই বা বিসমাথে যাই, তখন আমরা নতুন করে ডি অরবিটাল এবং বিসমাথের ক্ষেত্রে ডি এবং এফ অরবিটালের উপস্থিতি যেহেতু থাকে এবং এদের যেহেতু পুওর শিল্ডিং এফেক্ট অর্থাৎ আবরণী প্রভাব এদের দুর্বল। আবরণী প্রভাব বলতে আমরা কি বুঝি? আমরা 11-এ পড়েছি, তাও আমরা একবার মনে করিনি ব্যাপারটাকে। এস এবং পি অরবিটাল সবচেয়ে ভালো আবরণ করতে পারে নিউক্লিয়াসের যে ইলেকট্রনগুলো, সেগুলো হলো এস ইলেকট্রন, তারপরে পি ইলেকট্রন, তারপরে ডি এবং এফ। এদের আকৃতি যেহেতু ডিফিউজড, সেজন্য নিউক্লিয়াসকে এরা সরাসরি আড়াল বা আবরণ করে রাখতে পারে না। ফলত শেষ কক্ষের প্রতি নিউক্লিয়াসের যে আকর্ষণ সেটা খুব একটা কমে না, যতটা কমবার কথা ছিল সেই হ্রাস পাওয়াটা খুব একটা বেশি হয় না। আর সেটাই আমরা দেখতে পাচ্ছি কোথায় না, যখন ওপর থেকে আমরা নিচের দিকে নামছি, ফসফরাস এবং আর্সেনিকের মধ্যে যে ডিফারেন্সটা বা আর্সেনিক থেকে অ্যান্টিমনির যে ডিফারেন্সটা, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধির হার সেটা অত্যন্ত কম। বৃদ্ধি পায় ঠিকই, কিন্তু বৃদ্ধির পরিমাণটা কম। কারণটা জানলে তোমরা। এর পরে চলে এসো আয়নায়ন এনথ্যালপি এবং তড়িৎ ঋণাত্মকতাতে। আয়োনাইজেশন এনথ্যালপি। আয়োনাইজেশন এনথ্যালপি বলতে আমরা কি বুঝি, ভ্যালুগুলোকেও আমরা দেখব। তার আগে আমরা দেখব যে আয়োনাইজেশন এনথ্যালপি বলতে আমরা কি বুঝি। গ্যাসীয় অবস্থায় কোনো একটি পরমাণু থেকে তার সবচাইতে শেষ কক্ষে থাকা এবং আলগা যে ইলেকট্রনটি, সেই ইলেকট্রনটিকে বের করে নিয়ে যেতে যে পরিমাণ তাপ প্রয়োজন, সেটাই হচ্ছে আয়োনাইজেশন এনথ্যালপি। এবার আয়োনাইজেশন এনথ্যালপির সাথে আয়োনাইজেশন এনথ্যালপি কিভাবে বাড়ে বা কমে? যত দূরত্বে থাকবে একটা ইলেকট্রন, নিউক্লিয়াস থেকে যত দূরত্বে থাকবে, যত বেশি দূরত্বে থাকবে, তত তার প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল কম থাকে। আকর্ষণ বল কম থাকার কারণে সহজেই ইলেকট্রনটিকে আমরা বের করে নিয়ে আসতে পারি। আর নিউক্লিয়াসের খুব কাছাকাছি যদি ইলেকট্রনগুলো থাকে, তাহলে তাদের সেই ইলেকট্রনগুলোর প্রতি নিউক্লিয়াসের আলাদা আকর্ষণ বল থাকে। সেই আকর্ষণ কাটিয়ে যদি আমরা ইলেকট্রনকে নিয়ে আসতে চাই, তাহলে তার জন্য প্রচুর পরিমাণ বাইরে থেকে তাপ দিতে হয়। তাহলে এবার তোমরা বলো আয়োনাইজেশন এনথ্যালপি, প্রথম আয়োনাইজেশন এনথ্যালপি নাইট্রোজেনের মান আর যদি বিসমাথের মানের মধ্যে তুলনা করতে বলি, তাহলে কার সবচেয়ে বেশি? নাইট্রোজেনের যে শেষ ইলেকট্রন, সেটা নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকায় সেই ইলেকট্রনকে বের করে নিয়ে যাওয়ার জন্য যে এনার্জিটা লাগে, সেটা দেখো 1402, কিন্তু বিসমাথের ক্ষেত্রে এটা মাত্র 703। এবং এই যে কমে যাওয়ার যে হার, প্রথমে 1402, 1012, 947, 834 এবং 703, যত পরের দিকে আমরা গেছি তত দেখো এই হার ক্রমশ কমতে থেকেছে, কিন্তু কমে যাওয়ার পরিমাণটাও আবার সেরকম অনেক বেশি নয়। এটার কারণ হিসাবেও আমরা ওই একই পয়েন্টে গিয়ে আলোচনা করব। যেহেতু এফ অরবিটাল এবং ডি অরবিটালের উপস্থিতি রয়েছে, আর্সেনিক অ্যান্টিমনির ক্ষেত্রে ডি অরবিটাল এবং বিসমাথের ক্ষেত্রে ডি এবং এফ অরবিটাল রয়েছে এবং এদের আবরণী প্রভাব যথেষ্ট কম, সেই কারণে ইলেকট্রনকে বের করে নিয়ে যেতে আমাদের সেই কম শক্তি লাগলেও সেই শক্তির বৃদ্ধির বা শক্তির হ্রাসের যে পরিমাণ, সেটা খুব একটা কাছাকাছি। কেমন? আচ্ছা, লাস্ট আমরা আসবো ইলেকট্রোনেগেটিভিটিতে। ইলেকট্রোনেগেটিভিটি বলতে আমরা কি বুঝি? সমযোজী বন্ধনে আবদ্ধিত দুটো পরমাণু, তারা যখন নিজেদের কাছে ইলেকট্রনকে যত কাছে টানতে পারে, ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে বল যার সবচেয়ে বেশি। এবার তোমরা খুব ভালো করে জানো যে ইলেকট্রোনেগেটিভিটি বা ইলেকট্রোনেগেটিভ মৌল পর্যায় সারণীর মধ্যে সবচাইতে বেশি হলো ফ্লুরিনের, তারপরেই অক্সিজেন এবং তারপরেই নাইট্রোজেন, যে গ্রুপটা নিয়ে আমরা আজকে কথা বলছি। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রোনেগেটিভিটি বাকি এলিমেন্টদের তুলনায়, গ্রুপের বাকি এলিমেন্টদের তুলনায় যথেষ্ট বেশি এবং এর মান হচ্ছে 3। দেখো, যত গ্রুপের নিচের দিকে আমরা গেছি তত এর মান ক্রমশ কমতে থাকছে এবং বিসমাথে গিয়ে এর মানটা যথেষ্ট কম। এই যে ইলেকট্রোনেগেটিভিটি যে কমছে, এই কমানোর পেছনে কারণটা কি? যেহেতু এটা দূরবর্তী কক্ষপথে নিউক্লিয়াসের আকর্ষণ কমে যায়, সেই কারণে শেষ কক্ষপথে 3টি নতুন করে ইলেকট্রন প্রবেশ করাতে আমাদের সেই যে মৌল, তাদের খুব একটা ইন্টারেস্ট দেখা যায় না। সেই কারণে ইলেকট্রোনেগেটিভিটি আমরা যত ওপর থেকে নিচের দিকে যাব তত কমতে থাকে।
তাহলে যদি আমরা আয়নাইজেশন এনথালপির কথা ভাবি, তাহলে সবার প্রথমে আমরা নাম নেব নাইট্রোজেনের, তারপরে ফসফরাস, তারপর আর্সেনিক, অ্যান্টিমনি এবং সব শেষ হচ্ছে বিসমাথ। আর যদি আমরা ইলেকট্রোনেগেটিভিটির কথায় আসি, তাহলে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ মৌল হলো নাইট্রোজেন, তারপরে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ। পরের অংশে যাব এবার আমরা ধাতব এবং অধাতব চরিত্র। গ্রুপ 15 এর দিকে যদি আমরা তাকাই, দেখো একদম প্রথম হচ্ছে নাইট্রোজেন, তারপরে ফসফরাস। নাইট্রোজেন এবং ফসফরাস আমরা জানি দুটি হলো অধাতব মৌল। তারপরে আছে আর্সেনিক এবং অ্যান্টিমনি। এরা কেমন? এরা ধাতু কল্প। এবং সবশেষে আছে যে বিসমাথ, সেটি হলো ধাতু। তাহলে যদি বলি যে গ্রুপ বরাবর ওপর থেকে যদি আমরা নিচের দিকে নামি, তাহলে কোন ধর্ম বাড়ছে? ধাতব ধর্ম বাড়ছে। আর যদি কোনো গ্রুপের নিচের থেকে 15 নম্বর গ্রুপের যখন নিচের থেকে আমরা ওপরের দিকে যাব, তত আমাদের অধাতব চরিত্র বাড়তে থাকে। আমরা এখানে যে কথাটা মনে রাখবো সেটা হলো আর্সেনিক এবং অ্যান্টিমনি গ্রুপ 15-র দুটি ধাতুকল্পের নাম। ধাতুকল্পের নাম এবং ধাতুকল্পের চিহ্ন দুটোই আমরা খেয়াল রাখবো, ঠিক আছে? যেহেতু এরা ধাতুকল্প, সেজন্য এদের ধর্ম কেমন হয়? কিছুটা ধাতুর মতন হয়, বাকিটা অধাতুর মতন হয়। নেক্সট আমরা আসবো বহুরূপতাতে। বহুরূপতা হচ্ছে কোনো একটা এলিমেন্ট সে বিভিন্ন ভাবে যখন প্রকৃতিতে অবস্থান করে, যেমন আমরা কার্বনের ক্ষেত্রে দেখেছিলাম, হীরা হিসাবেও থাকতে পারে, গ্রাফাইট হিসাবেও থাকতে পারে, আবার ফুলারিন হিসাবেও থাকতে পারে। এক্ষেত্রে গ্রুপ 14 এর মতন এত বেশি বহুরূপতা না দেখালেও আমরা আর্সেনিক বা ফসফরাসের ক্ষেত্রে বেশ 3টি বা 4টি করে বহুরূপতা দেখতে পারবো। ফসফরাসের ক্ষেত্রে আমরা ইলাবোরেটলি পড়বো এগুলো। এখন মোটামুটি জেনে রাখো যে সাদা, কালো, লাল, বেগুনি ইত্যাদি বহুরূপতা আমরা ফসফরাসের ক্ষেত্রে দেখে থাকি। নাইট্রোজেনের ক্ষেত্রেও দুটো বহুরূপ আমরা দেখতে পাই, আর আর্সেনিকের ক্ষেত্রেও 3টি বহুরূপতা আমাদের সামনেই রয়েছে, হলুদ, কালো এবং গ্রে। আর বিসমাথের ক্ষেত্রেও 2টি বহুরূপতা দেখা যায়। নেক্সট আমরা আসবো ক্যাটিনেশন ধর্মে। ক্যাটিনেশন ধর্ম বলতে কি বুঝি? ক্যাটিনেশন ধর্ম তোমরা আগে পড়েছো। ক্যাটিনেশন ধর্ম হচ্ছে যে সমযোজ্যতার দ্বারা যখন কোনো মৌল বড় বড় চেন তৈরি করে, এই ধর্মটা সবচেয়ে বেশি দেখা যায় গ্রুপ 14 এর ক্ষেত্রে, কার্বনের ক্ষেত্রে খুব বেশি পরিমাণে আমরা দেখতে পাই। নাইট্রোজেনের গ্রুপে, নাইট্রোজেনের মধ্যে এই ক্যাটিনেশন ধর্ম দেখা যায় ঠিকই, কিন্তু সেটা 3টি এলিমেন্টের তুলনায় বেশি নয়। আর সেটা হলো হাইড্রাজোয়িক অ্যাসিড HN3, কেমন? আর ফসফরাসের ক্ষেত্রে এই ক্যাটিনেশন ধর্মটা একটু বেশি পরিমাণে দেখা যায়। তাহলে যদি তোমাদের কাছে প্রশ্ন থাকে যে গ্রুপ 15 এর কোন মৌলের মধ্যে ক্যাটিনেশন ধর্ম সবচেয়ে বেশি দেখা যায়, তাহলে তার উত্তর হচ্ছে ফসফরাস। এরপর গ্রুপ 15 এর মৌলগুলি তাদের রাসায়নিক ধর্ম নিয়ে আমরা আলোচনা করব। এই জায়গাগুলো আমরা একটু ভালো মতন বুঝবো। আচ্ছা দেখো, প্রথম যেটা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে অক্সিডেশন স্টেট। আমরা প্রথম যেটা মনে রাখবো সেটা হলো নাইট্রোজেন ফ্যামিলির যে 3টি অক্সিডেশন স্টেট দেখায়, সেটা হলো -3, +3 এবং +5। প্রথম আলোচনা করব আমরা -3 অক্সিডেশন স্টেট নিয়ে। যেহেতু এদের সবারই কনফিগারেশন হচ্ছে NH2NP3, তাহলে পি কক্ষপথে ওদের PX, PY এবং PZ এই অরবিটালগুলোতে ওদের একটা 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 করে ইলেকট্রন রয়েছে। সেইখানে অন্য এলিমেন্টদের থেকে আরো একটা করে ইলেকট্রন যদি নেয়, তাহলে ওর অক্সিডেশন স্টেট হবে -3। নাইট্রোজেনের ক্ষেত্রে এই যখন 3টি ইলেকট্রন নেয় সে, তখন তার চেহারা কি হবে? N3-। ফসফরাসের ক্ষেত্রে কি হবে? P3-। আর্সেনিকের ক্ষেত্রে AS3-। এইভাবে যাবে। এটাকে N3- কে আমরা নাইট্রাইট বলে ডাকবো, কেমন? P3- কে ডাকবো ফসফাইড, AS3- কে আর্সেনাইট ইত্যাদি। তাহলে নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এদের প্রত্যেকের ক্ষেত্রে একটা কমন অক্সিডেশন স্টেট হচ্ছে -3। এরপর -2 এই অক্সিডেশন স্টেটে আমরা নাইট্রোজেন এবং ফসফরাসকে পাই। নাইট্রোজেনকে পাই হাইড্রাজিন রূপে, যার সংকেত হচ্ছে NH2NH2, এবং ফসফরাসকে পাই ডাইফসফিন রূপে,
যার সংকেত হচ্ছে P2H4। মনে রাখবো নাইট্রোজেন এবং ফসফরাস ছাড়া -2 অক্সিডেশন স্টেট গ্রুপ 15-এ আমরা আর দেখতে পাই না। এবার আসি -1 স্টেটে। NH2OH হাইড্রক্সিল অ্যামিন নাইট্রোজেনের এই যৌগের মধ্যে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট থাকে -1। -1 অক্সিডেশন স্টেট গ্রুপের বাকি মৌলদের ক্ষেত্রে থাকে না। যেহেতু এটা এক্সেপশন, সেহেতু আমাদের এটা মাথায় রাখতে হবে। আমরা মনে রাখবো যে নাইট্রোজেনের ক্ষেত্রে -3, -2, -1 সমস্ত ধরনের অক্সিডেশন স্টেটই বর্তমান। কেমন? আচ্ছা, এছাড়াও নাইট্রোজেন +5 থেকে শুরু করে -3 পর্যন্ত অক্সিডেশন স্টেট দেখায়। সেগুলো আমরা একটু দেখে নিই। যেমন ধরো N2 -3, -2, -1 স্টেটের কথা তোমাদেরকে অলরেডি আমি বলেছি। 0 স্টেট যখন হচ্ছে তার মানে নাইট্রোজেন গ্যাসের কথা বলা হচ্ছে N2। N2O এর মধ্যে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হলো +1, NOর মধ্যে +2, N2O3 এর মধ্যে +3, NO2 এর মধ্যে +4 এবং N2O5 এর মধ্যে +5 অক্সিডেশন স্টেট দেখায়। এদের নাম নিশ্চয়ই তোমাদের জানা। N2 মানে নাইট্রোজেনের কথা বলা হচ্ছে, N2O মানে নাইট্রাস অক্সাইড, NO নাইট্রিক অক্সাইড, N2O3 ডাইনাইট্রোজেন ট্রাই অক্সাইড, NO2 নাইট্রোজেন ডাইঅক্সাইড এবং সব শেষে N2O5 যেখানে নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট +5, সেটা হলো ডাইনাইট্রোজেন পেন্টা অক্সাইড। কেমন? আচ্ছা, ফসফরাসের ক্ষেত্রে, আর্সেনিকের ক্ষেত্রে, অ্যান্টিমনির ক্ষেত্রে এবং বিসমাথের ক্ষেত্রে +3 এবং +5 অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাই। তবে যত গ্রুপ থেকে আমরা নিচের দিকে যাব, অর্থাৎ নাইট্রোজেন থেকে যত বিসমাথের দিকে যাব, আমাদের মনে রাখতে হবে +5 অক্সিডেশন স্টেটের তুলনায় +3 অক্সিডেশন স্টেট আলা যে যৌগগুলো সেগুলো অনেক বেশি স্থায়ী। এবার এর কারণ হিসাবে আমরা বলতে পারি যে ওই যে NH2-তে যে দুটো ইলেকট্রন থাকে, যে দুটো ইলেকট্রন জোড় রয়েছে, তারা নিষ্ক্রিয় ইলেকট্রন জোড় রূপে কাজ করে, অর্থাৎ তারা রিঅ্যাকশনে পার্টিসিপেট করতে চায় না। যত আমরা নিচের দিকে যাব, অর্থাৎ বিসমাথের ক্ষেত্রে বিসমাথের দিকে যত যাব, তত স্টেবল অক্সিডেশন স্টেট কত হবে? +3। এটা আমরা আমাদের MCQ এর জন্য মনে রাখবো। পরবর্তী অংশে আসি, সর্বাধিক সমযোজ্যতা। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে যেহেতু ডি অরবিটাল অনুপস্থিত, সেই জন্য নাইট্রোজেনের সবচেয়ে বেশি সমযোজ্য 4 পর্যন্ত সর্বাধিক, নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা হয় 4। এমনিতে আমরা কি দেখতে পাই? নাইট্রোজেনের ক্ষেত্রে পিতে PX, PY এবং PZ অরবিটালে 3টি করে ইলেকট্রন রয়েছে। তারা যখন অন্য কোনো মৌলের 3টি ইলেকট্রনের সাথে জোড় বাঁধে, তখন সেটা তার কোঅর্ডিনেশন নাম্বার হয়ে দাঁড়ায় 3। কিন্তু নাইট্রোজেনের 2s এ যে দুটো লোন পেয়ার রয়েছে, সেটা যখন তারা কাউকে দান করে কোঅর্ডিনেট বন্ড তৈরি করে, তখন অসমযোজী বন্ধন যখন তৈরি করে, তখন তার সমযোজ্যতা হয়ে দাঁড়ায় 4। এটা একদম একটা এক্সেপশনাল, কারণ গ্রুপের যারা বাকি মেম্বার আছে, অর্থাৎ ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এদের ক্ষেত্রে সমযোজ্যতা সর্বোচ্চ 6 পর্যন্ত উঠতে পারে, আর 5 তো রয়েইছে। কেমন? এটা আমরা মনে রাখবো। নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা হলো 4। এরপরে যে অংশটাতে আসবো, সেটা নাইট্রোজেন যখন যৌগ, নাইট্রোজেন শুধু নয়, নাইট্রোজেন ফ্যামিলি যখন হাইড্রোজেনের সাথে যৌগ তৈরি করে, তখন কি হয়? দেখো না, হাইড্রোজেনের সাথে যখন এরা যৌগ তৈরি করে, তখন সেই যৌগগুলোকে আমরা হাইড্রাইড যৌগ বলি। NH3 যেমন অ্যামোনিয়া, PH3 ফসফিন, ASH3 আর্সাইন, SBH3 স্টিবাইন এবং তারপরে BiH3 বিসমুথাইন। কেমন? নামগুলো আমরা জানবো, কারণ কখনো নাম তুলে যদি প্রশ্ন আসে, যাতে আমাদের সমস্যা না হয়। তাহলে এরা প্রত্যেকেই হচ্ছে নাইট্রোজেন ফ্যামিলির মেম্বার, যারা হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে কি তৈরি করেছে? হাইড্রাইড যৌগ তৈরি করেছে। কেমন? আচ্ছা, এবার হাইড্রাইড যৌগগুলোর যদি তাহলে আমি কমন একটা সংকেতে আসি, তাহলে তাদের কমন সংকেত হচ্ছে EH3 বলতে পারি। ঠিক আছে? আচ্ছা, এবারে EH3 যদি আমাকে এখানে এদের হাইব্রিডাইজেশন স্টেট জিজ্ঞাসা করা হয়, তাহলে হাইব্রিডাইজেশন স্টেট কি? অবশ্যই sp3, তাই তো? sp3, যার মধ্যে PX, PY, PZ এ 3টি হাইড্রোজেন
বন্ড করেছে এবং এক জোড়া যে ইলেকট্রন রয়ে গেল 2s এর যে ইলেকট্রনটা রয়ে গেছে তারা লোন পেয়ার রূপে মাথার উপরে দেখো প্রত্যেকটা যৌগের মাথার উপরে রয়েছে। তাহলে এইবার আমাকে বলো এই যে sp3 যখন হয়েছে, sp3 যখন হাইব্রিডাইজেশন স্টেট হয় তখন যৌগগুলোর স্ট্রাকচার কি দাঁড়ায়? যৌগগুলোর স্ট্রাকচার তখন নিশ্চয়ই সমচতুস্থলক হয়, যেটার উদাহরণ হচ্ছে মিথেন। আরো আছে, কিন্তু মিথেন তোমাদের ভীষণ পরিচিত CH4, যেখানে হাইড্রোজেন কার্বন হাইড্রোজেনের মধ্যে যে বন্ড, সেই বন্ড অ্যাঙ্গেলটার নিশ্চয়ই মনে আছে তোমাদের 109 ডিগ্রি 28 মিনিট। কিন্তু এবার আমাকে ভেবে বলো এটাও sp3, কিন্তু এখানে HNH বা HEH এই যে বন্ড অ্যাঙ্গেল, এই বন্ড অ্যাঙ্গেলটা কি এবারও 109 ডিগ্রি 28 মিনিট হবে? না, উত্তর হচ্ছে না, হবে না, তার তুলনায় কম হবে। এবার এই কম হওয়ার পিছনে কি কারণ সেটা আমাদেরকে বুঝতে হবে। দেখো যখন মিথেনের কথায় আমরা এসেছিলাম, মিথেনের ক্ষেত্রে সেটি একটি সমচতুস্থলক ছিল এবং প্রতিবারই তাদের বন্ড, 4টে বন্ড আছে, অর্থাৎ 4টে বন্ড ইলেকট্রন, সেখানে 4টে বন্ডে বন্ড ইলেকট্রন সেখানে প্রেজেন্ট ছিল, অর্থাৎ বন্ড পেয়ার ইলেকট্রন সেখানে উপস্থিত। এখানে যখন আমি গ্রুপ 15-এ আসবো, যাদের সাধারণ সংকেত হচ্ছে EH3, সেখানে বন্ড পেয়ার রিপালশনের সাথে সাথে আরো একটা রিপালশন উপস্থিত। সেটা কি বলতো? বন্ড পেয়ার লোন পেয়ার। নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক এদের সবার মাথায় এবার একটা করে লোন পেয়ার রয়েছে এবং তোমরা জানো যে লোন পেয়ার বন্ড পেয়ার যে রিপালশন সেটা যথেষ্ট স্ট্রং। এবারে প্রশ্ন, পরবর্তী যে প্রশ্ন আসবে সেটা হলো যে তাহলে একটা জিনিস আমরা বুঝলাম কি, যে সমচতুস্থলকীয় যে স্ট্রাকচার সেটা থেকে এরা সরে আসবে, কারা? গ্রুপ 15-এর যে হাইড্রাইড তারা। তাহলে তাদের স্ট্রাকচার কি হবে? তারা তার সমচতুস্থলক থাকবে না, তারা পিরামিডীয় আকার হবে, পিরামিডাল স্ট্রাকচার হবে তাদের, এবং পিরামিডের মাথায় কে থাকবে? একজোড়া নিঃসঙ্গ ইলেকট্রন। এবং এই যে বন্ড অ্যাঙ্গেলগুলো অর্থাৎ HEH, এই বন্ড অ্যাঙ্গেলগুলো এবার 109 ডিগ্রি থেকে কমে আসবে, কমে এসে নাইট্রোজেনের ক্ষেত্রে এটা 107 ডিগ্রিতে দাঁড়াবে। এবার এই কমে যাওয়ার কারণটা নিশ্চয়ই তোমাদের কাছে এবারে পরিষ্কার হয়েছে, যে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনের জন্য বন্ড অ্যাঙ্গেলটা আইডিয়াল বন্ড অ্যাঙ্গেলের তুলনায় কমে গেছে। এবার যে প্রশ্নটা সেটা, এবার এটা ছিল প্রথম প্রশ্ন। এবার দ্বিতীয় যে প্রশ্নের দিকে আমরা তাকাবো সেটা হচ্ছে যখন আমি গ্রুপ ওয়াইজ নিচের দিকে নামবো, অর্থাৎ অ্যামোনিয়া, তারপরে ফসফিন, তারপরে আর্সাইন, তারপরে স্টিবাইন, বিসমুথাইন, এদের ক্ষেত্রে কি হবে? এদের ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা বাড়বে না কমবে? উত্তর হচ্ছে বন্ড অ্যাঙ্গেলটা কমবে। কারণটা বলি তোমাদেরকে। দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে কি হয়? নাইট্রোজেন ছোট আকারের হয়, তাই তো? ছোট আকার, এবং নাইট্রোজেন এই গ্রুপের মধ্যে সবচেয়ে বেশি ইলেকট্রোনেগেটিভ। সেটার কারণে নাইট্রোজেনের ক্ষেত্রে যেটা দেখা যায়, নাইট্রোজেনের মাথার উপরে একটা লোন পেয়ার রয়েছে এবং নাইট্রোজেনের প্রত্যেকটা বন্ড পেয়ার ইলেকট্রন তারা কোথায় উপস্থিত বলতো? যেহেতু নাইট্রোজেন বেশি ইলেকট্রোনেগেটিভ, তারা নাইট্রোজেনের কাছে চলে এসেছে। তাহলে নাইট্রোজেনের ওই ক্ষুদ্র আকারে ইলেকট্রনগুলো কি করছে? পরস্পরকে বিকর্ষণ করছে, ফলত বন্ড অ্যাঙ্গেলটা বেড়ে যাচ্ছে। কিন্তু যত আমি গ্রুপ ওয়াইজ নিচের দিকে নামছি, অর্থাৎ ফসফরাস বা আর্সেনিক বা অ্যান্টিমানির ক্ষেত্রে যেটা দেখা যায়, এদের যে সাইজ, এদের পারমাণবিক আকার যেহেতু বৃদ্ধি পায় এবং এরা নাইট্রোজেনের মতন অতটা তীব্র ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট নয়, সেই কারণে ওই যে লোন পেয়ারের অবস্থানটা নাইট্রোজেনের যেমন একদম ওপরে ছিল, একদম নাইট্রোজেনের মুখের কাছে ছিল, এটা কি করে? আস্তে আস্তে মাঝের দিকে সরে আসে, অর্থাৎ একটা আইডিয়াল সমযোজী বন্ধন তৈরি হয়। তার ফলে এই যে রিপালশনটা, বন্ড পেয়ার রিপালশনটা কমে যায়, ফলত তারা সাইজে ছোট হয়ে আসে। তাই যদি হয় তাহলে দেখো একদম নিচের দিকে তোমাদের বন্ড অ্যাঙ্গেলগুলোর মান দেওয়া আছে। সবচেয়ে বড় হলো অ্যামোনিয়ার ক্ষেত্রে, তারপরে ফসফিন, তারপরে আর্সাইন, তারপরে স্টিবাইন এবং লাস্টে হচ্ছে বিসমুথাইন। পরের অংশে আমরা যাব। একদম প্রথমে এই ধর্মগুলোকে নিয়ে, হাইড্রাইডের এই যে ধর্মগুলো আমরা পড়বো, ক্ষারকীয়তা, তাপীয় স্থায়িত্ব, বিজারণ ক্ষমতা, স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক ইত্যাদি, এদের ক্ষেত্রে কিন্তু আমাকে এই যে জায়গাটা, এই জায়গাটা পড়তেই হবে এবং বুঝে পড়তে হবে। মুখস্থ করলে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমরা এই জায়গাগুলো থেকে এমসিকিউ এর প্রশ্ন বরাবর আসে, ব্যাখ্যামূলক প্রশ্ন আসে, ফলত এই জায়গাটা আমরা
খুব যখন পড়বো আমরা অ্যালার্ট থাকবো, কেমন? আচ্ছা, প্রথম যেটা নিয়ে আলোচনা করব আমরা এই 15 নম্বর গ্রুপের হাইড্রাইড নিয়েই আমরা আলোচনা করব, হাইড্রাইডের ধর্ম নিয়ে আলোচনা করব। তার মধ্যে ফার্স্ট যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ক্ষারকীয় ধর্ম। ক্ষারকীয় ধর্ম মানে কে ভালো বেসিক ক্যারেক্টারের হবে। এবার আমরা খুব ভালো করে জানি বেসিক ক্যারেক্টার মানে সে যে যত তাড়াতাড়ি নিজের ইলেকট্রনগুলোকে দিয়ে দিতে পারবে। এবার এখানে কি ইলেকট্রন আছে? অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন। দেখো যখন আমি স্ট্রাকচার বুঝিয়েছিলাম তোমাদেরকে, তোমরা দেখেছিলে যে এদের প্রত্যেকের মাথায় এক জোড়া ইলেকট্রন, নিঃসঙ্গ ইলেকট্রন জোড় বর্তমান, কেমন? তাহলে এবারে আমাদের দেখতে হবে যে তাহলে সবার নিঃসঙ্গ ইলেকট্রন জোড় আছে, সবার ইচ্ছা করবে যে ইলেকট্রন জোড়কে আমি দিয়ে দিই। কার বেশি ইচ্ছা করবে? যার বেশি ইচ্ছা করবে সেই তত ভালো ক্ষারক, কেমন? তাহলে এবার দেখো এদের মধ্যে পার্থক্যগুলো কোথায়। নাইট্রোজেন যেহেতু সবচেয়ে ছোট, সেই জন্য অ্যামোনিয়া সবচেয়ে ছোট যৌগ, তারপরে ফসফরাস, তারপরে আর্সেনিক। এরা যত আমি নিচের দিকে যাব তত এদের আকার বাড়তে থাকবে। তো ক্ষুদ্র পরিসরে নাইট্রোজেনের 3টে বন্ড পেয়ার এবং মাথার উপরে যে লোন পেয়ার, এটার রিপালশনটা সাংঘাতিক বেশি হয়। তাহলে নাইট্রোজেন সবসময় কি চাইবে? নাইট্রোজেন সবসময় চাইবে যে চাপ মুক্ত হতে। এই যে ইলেকট্রন দুটো রয়েছে, যে ইলেকট্রন দুটো আমার নিঃসঙ্গ ইলেকট্রন জোড়, সেই নিঃসঙ্গ ইলেকট্রন জোড়কে যত তাড়াতাড়ি সে রিলিজ করবে তত তার মাথার উপর থেকে একটা চাপ কমে যাচ্ছে, কেমন? সেই চাপটা কিন্তু নাইট্রোজেনের যে চাপটা রয়েছে সেটা কিন্তু বিসমাথের ক্ষেত্রে চাপটা থাকলেও সেটা কিন্তু খুব কম। সে কারণে নাইট্রোজেন যত তাড়াতাড়ি ইলেকট্রনকে দান করতে পারবে তত তাড়াতাড়ি ফসফিন বা আর্সাইনে সেই ইচ্ছাটা থাকবে না, বা তাদের সেই অ্যাকোমোডেশনটা রয়েছে যে ইলেকট্রন যেহেতু বড় পরিসরে ছড়িয়ে আছে সেজন্য সেই রিপালশনের পরিমাণটা অনেকটা কম, যেটা নাইট্রোজেনের ক্ষেত্রে মোটেই নয়। তাহলে নাইট্রোজেনের ক্ষেত্রে ইলেকট্রন দান করা অত্যন্ত সহজ বাকিদের তুলনায়। সেজন্য নাইট্রোজেনের তৈরি যে হাইড্রাইড অর্থাৎ অ্যামোনিয়া, অ্যামোনিয়া সবচেয়ে বেশি ক্ষারীয়। তারপরেই আসবে ফসফিনের নাম, তারপরে আর্সাইন, স্টিবাইন এবং বিসমুথাইন। এরপরে আমরা আসবো তাপীয় স্থায়িত্ব নিয়ে। তাপীয় স্থায়িত্ব ব্যাপারটা আগে আমরা বুঝবো। তাপ দিয়ে কোনো যৌগ স্থায়ী হয় কি হয় না সেটা কেমন। ধরো অ্যামোনিয়াকে আমি হিট করছি, আমি তাপ দিচ্ছি, বাইরে থেকে উত্তপ্ত করছি, তাহলে তাপীয় স্থায়িত্ব তাকেই বলবো যে হিট দেওয়ার পরেও সে কি NH3 এই বন্ডটা থাকছে নাকি এটা ভেঙে যাচ্ছে। এই যে ভেঙে যাওয়া, ভাঙবে তো বটেই, উচ্চ তাপ যদি আমি দিই একটা সময় না একটা সময় সেই নাইট্রোজেন হাইড্রোজেন বন্ডকে তো আমি ভাঙতেই চাইছি। সেই তাপের পরিমাণটা বেশি না কম? কেউ সাধারণ তাপমাত্রাতেই ভেঙে ফেলছে নাকি কাউকে আমাকে অনেক বেশি তাপমাত্রা দিয়ে ভাঙতে হচ্ছে? যাকে সাধারণ তাপমাত্রায় যে ভেঙে যায় তাকে বলবো তার তাপীয় স্থায়িত্ব কম, যাকে অনেক বেশি তাপ দিয়ে ভাঙতে হয় তাকে বলবো তাপীয় স্থায়িত্ব তার বেশি। এবারে আমরা আসি, প্রথমেই আমরা একটুখানি ব্যাপারটা দেখিনি যে তাপীয় স্থায়িত্ব সবচাইতে কম বিসমুথাইনের। এটা নিয়ে আগে আমি একটু আলোচনা করব। দেখো ওপর থেকে নিচে যখনই আমরা যাচ্ছি ততই এই যে EH বন্ড কন্টিনিউয়াসলি বড় হচ্ছে। নাইট্রোজেন হাইড্রোজেন বন্ড, তার থেকে ফসফরাস আর হাইড্রোজেন বন্ডের দৈর্ঘ্য বেশি, আবার আর্সেনিক হাইড্রোজেনের বন্ড তার থেকেও বড়, তারপরে অ্যান্টিমানি হাইড্রোজেনের বন্ড তার চেয়ে আরো বড়, আর সবচেয়ে বড় হচ্ছে বিসমাথ আর হাইড্রোজেনের বন্ধন। বন্ধন দৈর্ঘ্যটা বেড়ে যাচ্ছে বলে স্টেবিলিটিটা কমে যাচ্ছে, অর্থাৎ অল্প তাপেই BH বন্ধনীটা ভেঙে যেতে পারে। তাহলে তাপীয় স্থায়িত্বের দিক থেকে যদি সবচেয়ে স্থায়ী কেউ হয় তাহলে সেটাকে অ্যামোনিয়া, আর সবচাইতে কম স্থায়ীকে যার বন্ধন দৈর্ঘ্য সবচেয়ে বেশি অর্থাৎ বিসমুথাইন। চলে আসবো বিজারণ ক্ষমতায়। বিজারণ ক্ষমতার দিক থেকে যদি আমরা দেখো ভাবি, তাহলে হাইড্রোজেনকে সবচাইতে তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছে বা বেরিয়ে যাচ্ছে কার ক্ষেত্রে? বিসমুথাইনের ক্ষেত্রে। কারণটা কি? যেহেতু বন্ধন দৈর্ঘ্যটা অনেক বেশি, বিসমাথ এবং হাইড্রোজেনের মধ্যে যে বন্ধন দৈর্ঘ্য সেটা যেহেতু সবচেয়ে বেশি, সেই কারণে এই হাইড্রোজেনটা সহজেই বন্ধনী ভেঙে বেরিয়ে যেতে পারে। তাহলে হাইড্রোজেনকে বের করে দেওয়ার ক্ষমতা যেহেতু বিসমুথাইনের সবচেয়ে বেশি, সেই কারণে বিসমুথাইনের বিজারণ ক্ষমতাও গ্রুপের সবার তুলনায় বেশি। এবং যত বিসমুথাইনের থেকে আমি নাইট্রোজেনের দিকে যাব এই বিজারণ ক্ষমতা তত কমতে থাকবে। ঠিক আছে, যত তাড়াতাড়ি আমি হাইড্রোজেনকে লিবারেট করতে পারবো তার বিজারণ ক্ষমতা
তত বেশি, যেহেতু হাইড্রোজেনকে সবচাইতে তাড়াতাড়ি বিসমুথাইনের ক্ষেত্রেই এটা লিবারেট করতে পারে বা হাইড্রোজেনকে ছেড়ে দিতে পারে, সেই কারণে বিসমুথাইনের বিজারণ ক্ষমতাই সবচেয়ে বেশি। স্ফুটনাঙ্কের দিকে আমরা আসি। স্ফুটনাঙ্ক দেখো, যত আমরা গ্রুপ ওয়াইজ নিচের দিকে যাব, যার আকার সবচেয়ে বেশি তার স্ফুটনাঙ্ক তত বেশি হওয়ার কথা। এটা কেন হয়? ভ্যান ডার ওয়াল বলের জন্য। এবার দেখো, তাহলে সবচেয়ে বেশি কিন্তু বিসমুথাইন, তারপরে কে আছে? স্টিবাইন। মাঝখানে কে রয়ে গেল? দেখো মাঝখানে রয়ে গেছে অ্যামোনিয়া। এই অ্যামোনিয়া থাকার কি কারণ? অ্যামোনিয়া থাকার কারণ হচ্ছে, অ্যামোনিয়াতে তোমরা জানো হাইড্রোজেন বন্ধনী উপস্থিত, যেটা এই গ্রুপের বাকি হাইড্রাইডের মধ্যে মোটেই দেখা যায় না। নাইট্রোজেন যেহেতু অনেক বেশি ইলেকট্রোনেগেটিভ, সেই জন্য তার পক্ষে হাইড্রোজেন বন্ধনী করে একটা বড় যৌগ তৈরি করা, যার মলিকিউলার ওয়েট অনেক বেশি, এরকম যৌগ তৈরি করছে হাইড্রোজেন বন্ধনী তৈরি করার মাধ্যমে। সেই কারণে অ্যামোনিয়ার স্ফুটনাঙ্কটা বেড়ে যাচ্ছে। তাহলে মাঝখানে অ্যামোনিয়া, তারপরে আবার নর্মাল ট্রেন্ডে আর্সাইন এবং ফসফিন। পরবর্তী অংশে চলে যাই। এই ছিল পুরোটা আমাদের হাইড্রাইডের অংশ। এরপর আমরা আসব অক্সিজেনের সাথে যখন গ্রুপ 15 বিক্রিয়া করে, তখন তারা কি তৈরি করবে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে মানে অক্সাইড তৈরি করবে। আচ্ছা, নাইট্রোজেনের ক্ষেত্রে দেখো, অলরেডি আমরা যদিও দেখেছি, তবুও আমরা আবার দেখব। জারণ অবস্থা 1 থাকছে নাইট্রাস অক্সাইডের মধ্যে, অর্থাৎ নাইট্রোজেন +1, +2, +3, +4 এবং +5 এতগুলো জারণ অবস্থার অক্সাইড তৈরি করতে পারে। নাইট্রাস অক্সাইড, নাইট্রিক অক্সাইড, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড, ডাইনাইট্রোজেন টেট্রা অক্সাইড, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড। কেমন? এতগুলো +1 থেকে +5 পর্যন্ত অক্সাইড তৈরি করতে পারে নাইট্রোজেন। ফসফরাসের ক্ষেত্রে ফসফরাস কেবলমাত্র +3, +4 এবং +5 যৌগ তৈরি করতে পারে। +3 যৌগের নাম ফসফরাস ট্রাইঅক্সাইড, +4 অক্সিডেশন স্টেটের নাম হচ্ছে ফসফরাস টেট্রাক্সাইড এবং লাস্ট হচ্ছে ফসফরাস পেন্টঅক্সাইড। এখানে আমি একটু বলে নি তোমাদের, এই যে ফসফরাস ট্রাইঅক্সাইড বা ফসফরাস পেন্টঅক্সাইড, ফসফরাস টেট্রাঅক্সাইড, এরা ডাইমার রূপে থাকে বলে এদের এরকম ভাবে আমরা লিখে থাকি, P4O6, P4O8 ইত্যাদি। ঠিক আছে? আচ্ছা, এবারে আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ, এরা প্রত্যেকেই +3 এবং +5 স্টেটে অক্সিজেনের সাথে থাকে। কি কি? যেমন আর্সেনিক ট্রাইঅক্সাইড, আর্সেনিক পেন্টঅক্সাইড, অ্যান্টিমনি ট্রাইঅক্সাইড, অ্যান্টিমনি পেন্টঅক্সাইড, বিসমাথ ট্রাইঅক্সাইড, বিসমাথ পেন্টঅক্সাইড। কেমন? তাহলে নাইট্রোজেন একমাত্র এক্সেপশনাল, যার ক্ষেত্রে 5টি অক্সিডেশন স্টেটই আমরা দেখতে পাই। তারপরে ফসফরাস, যার ক্ষেত্রে 3টি অক্সিডেশন স্টেট দেখতে পাই। আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথের ক্ষেত্রে 2টি অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাই। এরপর অক্সাইডগুলির তাপীয় স্থায়িত্ব নিয়ে আমরা কথা বলবো। তাপীয় স্থায়িত্ব নিয়ে আমি এর আগেও কথা বলেছি, কিন্তু সেটা ছিল হাইড্রাইডের ক্ষেত্রে। আবারও বলছি, তাপীয় স্থায়িত্ব বলতে বোঝায় যে কোনো একটি যৌগ তাপ দিলে যতক্ষণ নিজেকে রেজিস্ট করতে পারে, তার তাপীয় স্থায়িত্ব তত বেশি। এক্ষেত্রেও দেখো, নাইট্রোজেন থেকে যত আমি বিসমাথের দিকে যাব, ডাইনাইট্রোজেন ট্রাইঅক্সাইড থেকে বিসমাথ অক্সাইডের দিকে, যখন ট্রাইঅক্সাইডের দিকে যখন আমরা যাব, তখন আকার যেহেতু বেড়ে যাচ্ছে, সুতরাং তাপীয় স্থায়িত্ব কমে যাচ্ছে। নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের অক্সাইডের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, বিসমাথ অক্সাইডের ক্ষেত্রে তাপীয় স্থায়িত্ব সবচেয়ে কম। এবার আমরা আসব, যদি একটি নির্দিষ্ট মৌল, যেমন এখানে নেওয়া হয়েছে প্রত্যেকবারই নাইট্রোজেন, একটি নির্দিষ্ট মৌলের ক্ষেত্রে যদি জারণ সংখ্যা বৃদ্ধি পায়, NO, N2O3, N2O4 এবং N2O5, +5, +4, +3 আর +2 স্টেটে নাইট্রোজেনের অক্সাইডগুলো বর্তমান। এক্ষেত্রে তোমরা মনে রাখবে, যত জারণ সংখ্যা বৃদ্ধি পায়, তাপীয় স্থায়িত্ব তত হ্রাস পায়। সেই জন্য NO বা নাইট্রিক অক্সাইডের তাপীয় স্থায়িত্ব সবচেয়ে বেশি, N2O3 তারপরে, N2O4 এর তারপরে, এবং সবচেয়ে কম তাপীয় স্থায়িত্ব হচ্ছে N2O5, অর্থাৎ সাধারণ তাপে এটি কি হয়ে যায়, এই নাইট্রোজেন অক্সিজেনের যে বন্ডটা সেটা ভেঙে যায়, ডিসোসিয়েট করে যায়। এবার আমরা আসবো অক্সাইডগুলির আম্লিক চরিত্র নিয়ে, অর্থাৎ অ্যাসিডিক ক্যারেক্টার কেমন। আচ্ছা,
প্রথম পড়বো আমরা ট্রাইঅক্সাইডের অ্যাসিডিক ক্যারেক্টার, তারপরে আমরা পেন্টঅক্সাইডের অ্যাসিডিক ক্যারেক্টার পড়বো। আমরা যেটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে ট্রাইঅক্সাইডগুলির আম্লিক চরিত্র হ্রাসের ক্রম। আচ্ছা দেখো, একদম প্রথমে এটা মনে রাখার কিছু নেই, তোমরা একটুখানি বুঝে পড়লেই এই জায়গাটা বুঝতে পারবে। আম্লিক চরিত্র হ্রাসের ক্রম মানে কে কত কম আম্লিক, মানে সবচেয়ে বেশি আম্লিক থেকে বেশি অ্যাসিডিক থেকে আমরা কম অ্যাসিডিক যৌগের দিকে যাচ্ছি। আচ্ছা, কোথা থেকে কোথায় যাচ্ছি? নাইট্রোজেন থেকে বিসমাথের দিকে যাচ্ছি। একটু যদি পিছিয়ে যাও তোমরা, নাইট্রোজেন দেখো অধাতু, বিসমাথ কিন্তু ধাতু, অর্থাৎ ধাতব চরিত্র বৃদ্ধি পাচ্ছে। যত গ্রুপ ওয়াইজ আমি নিচের দিকে যাচ্ছি ধাতব চরিত্র তত বৃদ্ধি পাচ্ছে। খেয়াল করে দেখো তো, আমরা যে অ্যাসিডগুলোর নাম জানি সেই অ্যাসিডগুলোর নাম কি? হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদি। এদের ক্ষেত্রে প্রত্যেকের ক্ষেত্রেই যারা রয়েছে তারা কি? অধাতু। তাহলে অধাতুগুলো খুব ভালো অ্যাসিড তৈরি করতে পারে, তার কারণ কি? তাদের অক্সাইডগুলো অ্যাসিডিক। ক্লাস 9-এ তোমরা এটা পড়েছিলে। এইবার দেখো, নাইট্রোজেনের অক্সাইড আর বিসমাথের অক্সাইডের মধ্যে পার্থক্যই হলো এটা, নাইট্রোজেনের অক্সাইড যেটা সেটা অধাতব অক্সাইড এবং খুব ভালো মানে এরা আম্লিক প্রকৃতির হয়। আর বিসমাথের অক্সাইড, যেহেতু বিসমাথ একটি ধাতব চরিত্রের, সেজন্য তার অক্সাইড কেমন হবে? ক্ষারীয় চরিত্রের হবে। তাহলে যত আমি ওপর থেকে নিচের দিকে যাব ট্রাই অক্সাইড গুলোর আম্লিক চরিত্র তত কমতে থাকবে, ক্ষারকীয় চরিত্র বাড়তে থাকবে। কেমন? তাহলে N2O3 এবং P2O5 এর যে আম্লিক চরিত্র তার তুলনায় বাকিদের আম্লিক চরিত্র অনেক কম। একই রকম ভাবে একই যুক্তিতে পেন্টঅক্সাইড গুলোর আম্লিক চরিত্র নিয়ে যখন আমরা কথা বলবো তখনও আমরা দেখব N2O5 এর আম্লিক চরিত্র P4O10 এর থেকে বেশি, তার থেকেও বেশি মানে P4O10 এর তুলনায় AS4O10 এর আরো কম। কেমন? লাস্ট যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব আমরা সেটা হলো নাইট্রোজেনের যে অক্সাইড গুলো তাদের আম্লিক চরিত্র বৃদ্ধি। অর্থাৎ আমরা তো নাইট্রোজেনকে দেখেই রেখেছি নাইট্রোজেনের অক্সাইড সবচেয়ে বেশি আম্লিক হয় গ্রুপের মধ্যে, এটা আমরা জেনেছি। এবার আমরা জানবো যে নাইট্রোজেনেরই যদি বিভিন্ন অক্সাইড থাকে তাহলে তাদের মধ্যে আম্লিক চরিত্র বৃদ্ধির ক্রমটা কি হবে। আমরা মনে রাখবো অক্সিডেশন নাম্বার যত বাড়বে তত ভালো আম্লিক চরিত্রের হবে। আবার বলছি, যার অক্সিডেশন স্টেট যত বেশি হবে আম্লিক চরিত্র তত বেশি হবে। তাই যদি হয় তাহলে N2O5, যেখানে নাইট্রোজেনের অক্সিডেশন হচ্ছে +5, N2O4 নাইট্রোজেনের অক্সিডেশন স্টেট হচ্ছে +4, তাহলে N2O5 নিশ্চয়ই N2O4 এর থেকে বেশি আম্লিক। এবং এইভাবে সিরিজটা ক্রমশ নামতে নামতে সবচাইতে কম আম্লিক যদি কেউ থাকে তাহলে সেটা কে হবে? N2O, এই সিরিজের মধ্যে। ঠিক আছে? এইবার আমরা আসব হ্যালোজেনের সাথে বিক্রিয়া। আমরা প্রথমে হাইড্রোজেনের সাথে বিক্রিয়া পড়েছি, তারপরে অক্সিজেনের সাথে বিক্রিয়া পড়লাম, এরপর আমরা হ্যালোজেনের সাথে বিক্রিয়া পড়বো। হ্যালোজেনের সাথে কি তৈরি করবে? হ্যালাইড তৈরি করবে। অক্সিজেনের সাথে যেমন অক্সাইড তৈরি করে, হাইড্রোজেনের সাথে যেমন হাইড্রাইড তৈরি করে, তেমনি হ্যালোজেনের সাথে হ্যালাইড তৈরি করবে। হ্যালাইড যদি তৈরি করে তাহলে তার স্ট্রাকচার কেমন হবে, বা তাকে যদি আমি একটা কমন ফর্মুলা দিয়ে আনতে চাই তাহলে সেটাকে আমরা বলতে পারি EX3। EX3 দু রকম হ্যালাইড তৈরি করে, একটা হচ্ছে EX3 আর একটা হলো EX5। প্রথমে আমরা আলোচনা করব EX3 নিয়ে। দেখো EX3 তে E অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ এরা sp3 হাইব্রিডাইজ স্টেটে রয়েছে। একদম উপরের ছবিটা দেখো, NP তে 3টে ইলেকট্রন রয়েছে, NS এ 2টো ইলেকট্রন রয়েছে, সেটাই মাথার উপরে নিঃসঙ্গ ইলেকট্রন জোর করে অবস্থান করে। তার মানে সার্বিকভাবে এর সংকরায়ন অবস্থা হচ্ছে sp3। sp3 হাইব্রিডাইজড হওয়ার কারণে এর আকার হওয়ার কথা ছিল সমচতুস্তলক, কিন্তু নিঃসঙ্গ ইলেকট্রন জোর রয়েছে বলে, উপস্থিত থাকার কারণে এর স্ট্রাকচার হয়ে গেছে পিরামিডাল। তাহলে পিরামিডের মাথায় কে আছে? নিঃসঙ্গ ইলেকট্রন জোরের অবস্থান রয়েছে। আর সেন্ট্রাল অ্যাটম অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি এবং বিসমাথ তারা sp3 হাইব্রিডাইজ অবস্থায় রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এবারে কি কি যৌগ তৈরি করে দেখতে গেলে, যৌগ তৈরি করাটা বেশ সহজ। তোমরা এই
তোমাদের বইতেও পাবে, এই চার্টটা তোমাদের বইতে রয়েছে, তোমাদের বই থেকেই নেওয়া। যদি ফ্লুরিনের সাথে নাইট্রোজেন বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে? নাইট্রোজেন ট্রাইফ্লুরাইড। যদি ফসফরাস বিক্রিয়া করে তাহলে তৈরি করবে ফসফরাস ট্রাইফ্লুরাইড, আর্সেনিক ট্রাইফ্লুরাইড, অ্যান্টিমনি ট্রাইফ্লুরাইড, বিসমাথ ট্রাইফ্লুরাইড। ঠিক আছে? তেমনি ভাবে যদি ক্লোরিনের সাথে বিক্রিয়া করে তাহলে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড, ফসফরাস ট্রাইক্লোরাইড ইত্যাদি তৈরি করবে। মনে রাখবো আমরা ব্রোমিন এবং আয়োডিনের ক্ষেত্রে বাকি এলিমেন্টরা ফসফরাস ট্রাইব্রোমাইড, ফসফরাস ট্রাইআয়োডাইড, আর্সেনিক ট্রাইব্রোমাইড, আর্সেনিক ট্রাইআয়োডাইড ইত্যাদি গঠন করলেও নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা একটু মনে রাখবো নাইট্রোজেন ট্রাইব্রোমাইড অ্যামোনিয়েট যৌগ তৈরি করে। এটার নাম কি? NBr3। দেখো নাইট্রোজেন ট্রাইব্রোমাইড আর এই যে NH3 রয়েছে অ্যামোনিয়েট, নাইট্রোজেন ট্রাইব্রোমাইড অ্যামোনিয়েট বা নাইট্রোজেন ট্রাইব্রোমাইড অ্যামোনিয়েট। নাইট্রোজেন নাইট্রোজেন ট্রাইআয়োডাইড অ্যামোনিয়েট, এই যে যৌগগুলো এগুলো খুব দুস্থিত যৌগ, মানে এদের যদি স্টেবিলিটি নিয়ে কথা বলা হয় এরা খুব একটা স্টেবল নয়। নেক্সট আমরা আসবো এই যে ট্রাইহ্যালাইড গুলো রয়েছে এদের ধর্মে। প্রথম বলি বন্ধনের প্রকৃতি। এরা সাধারণত সমযোজী প্রকৃতির হয়, কিন্তু নিচের দিকে আমরা যত যাব তত আয়নীয় সমযোজী বন্ধনের সাথে সাথে আয়নীয় বন্ধনও দেখতে পাবো আমরা। স্থিতিশীলতার কথায় যদি আসি, নাইট্রোজেনের ক্ষেত্রে একমাত্র নাইট্রোজেন ট্রাইফ্লুরাইডই কেবলমাত্র স্থিতিশীল। আর ওই যে তোমাদেরকে বললাম যে নাইট্রোজেন ট্রাইক্লোরাইড বা নাইট্রোজেন ট্রাইআয়োডাইড অ্যামোনিয়েট এরা কিন্তু স্থিতিশীল নয়, সাধারণ তাপেই এরা বিয়োজিত হয়ে যেতে পারে। আর্দ্র বিশ্লেষণ। আর্দ্র বিশ্লেষণে খুব ইম্পর্টেন্ট জায়গা, NF3 কোনোভাবেই আর্দ্র বিশ্লেষিত হয় না। NF3 আর্দ্র বিশ্লেষিত হয় না কেন? কারণটাও আমাদের জানা, নাইট্রোজেন এবং ফ্লুরিন কারোরই ডি অরবিটাল উপস্থিত না। তাহলে জলের অণুর যে লোন পেয়ার সে কাকে দেবে, কাকে দিয়ে সে অসমযোজী বন্ধন তৈরি করবে? করতে পারবে না। ফলত NF3 কিন্তু আর্দ্র বিশ্লেষিত হয় না। বাকি সমস্ত হ্যালাইড গুলো আর্দ্র বিশ্লেষণ সম্ভব। নেক্সট পয়েন্টে আসবো, লুইস আম্লিকতা। দেখো নাইট্রোজেন বাদে যেহেতু ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি প্রত্যেকের ফাঁকা ডি অরবিটাল রয়েছে, সেই জন্য এরা খুব ভালো লুইস অ্যাসিড হিসাবে কাজ করতে পারে। অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা ওই ফাঁকা ডি অরবিটালে এদের সম্ভব, সেই কারণেই এরা খুব ভালো লুইস অ্যাসিড হিসাবে কাজ করে। কিন্তু যদি আমরা নাইট্রোজেনের বেলায় আসি, নাইট্রোজেন আবার লুইস ক্ষারক রূপে কাজ করে। কেন? নাইট্রোজেনের মাথায় ওই যে নিঃসঙ্গ ইলেকট্রন জোড় রয়েছে এবং সে যদি চলে যায়, তাকে যদি সে ত্যাগ করে দিতে পারে তাহলে তার স্টেবিলিটি বেড়ে যায়। সেই কারণে নাইট্রোজেনের যে ট্রাইহ্যালাইড তারা ভালো লুইস ক্ষারক রূপে কাজ করে। চলে যাব আমরা পেন্টাহ্যালাইড গুলোতে। পেন্টাহ্যালাইডের বেলায় প্রথমেই তো বুঝতে পারছো নাইট্রোজেনের কোনো পেন্টাহ্যালাইড আমরা পাবো না। পেন্টাহ্যালাইড পাবো না কেন? ওই যে কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল নেই, ফলত সেই অরবিটাল এক্সপ্যানশন করে 5টা ইলেকট্রনকে গ্রহণ করা তার পক্ষে সম্ভব না। তার পক্ষে সবচাইতে বেশি আমরা জানি হাইয়েস্ট সমযোজ্যতা তার ক্ষেত্রে 4। সেই কারণে নাইট্রোজেন এই পেন্টাহ্যালাইড তৈরি করতে না পারলেও ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ বিভিন্ন হ্যালোজেনের সাথে পেন্টাহ্যালাইড তৈরি করতে পারে। বিসমাথ একমাত্র ফ্লুরিনের সাথেই পেন্টাহ্যালাইডের স্থায়ী যৌগ তৈরি করতে পারে। আচ্ছা, এবার আমরা একটু স্ট্রাকচারে চলে আসি। তাহলে এখানকার এই পেন্টাহ্যালাইড যেগুলো হবে, পেন্টাহ্যালাইড গুলোর যে সাধারণ সংকেতকে যদি আমরা EX দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে সংকেত হবে EX5, EX5। আর এর হাইব্রিডাইজেশন স্টেট তাহলে কি হবে? sp3d। 3টে p অরবিটালে 3টে ইলেকট্রন ছিল, আর s অরবিটালে যে 2টো ইলেকট্রন ছিল সেটা একটা s এ থেকে গেছে আর একটা চলে গেছে কোথায়? d অরবিটালে। নিয়ে সার্বিকভাবে এদের হাইব্রিডাইজেশন স্টেট হয়েছে sp3d। sp3d যদি হয় তাহলে এদের স্ট্রাকচার কি হয়? ত্রিকোণীয় দ্বিপিরামিডীয়, অর্থাৎ ট্রাইগোনাল পিরামিডাল, বাইপিরামিডাল। এখানে এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারের মধ্যে তোমরা দেখবে যে ইকুইটোরিয়াল বন্ধন, মাঝখানে একটা প্লেন থাকে, এই প্লেনের মধ্যে 3টে হ্যালোজেন অবস্থান করে। এই 3টে হ্যালোজেনের যে এই যে বন্ড XEX, এই বন্ধনীটা হলো 120 ডিগ্রির। আর ওপরে আর নিচে, এই প্লেনের ওপরে আর নিচে লম্বভাবে 2টো হ্যালোজেন অবস্থান করে, এদেরকে বলা হয় অ্যাক্সিয়াল বন্ধন। কেমন? তাহলে এই যে অ্যাক্সিয়াল পজিশন, এই XEX
এদের যে অবস্থান বা এদের যে বন্ড অ্যাঙ্গেলটা, এই পুরো বন্ড অ্যাঙ্গেলটা হচ্ছে কত ডিগ্রি? 180 ডিগ্রি। কিন্তু একটা অ্যাক্সিয়াল বন্ধনের সাথে একটা ইকুইটোরিয়াল বন্ধন যখন হচ্ছে, অর্থাৎ এক্ষেত্রে যখন এক্স ই এবং এক্স, এই যে বন্ধনটা, এই বন্ধনের মান হলো 90 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই 3 রকম বন্ধন কোণের মান আমরা মনে রাখবো। এই ছিল আমাদের আচ্ছা, এবারে বলবো পেন্টাহ্যালাইড গুলোর ধর্মের কথা। পেন্টাহ্যালাইডের ধর্ম নিয়ে প্রথমেই বলবো যে এদের যদি স্থিতিশীলতার কথা ভাবা হয়, তাহলে এরা কিন্তু ট্রাইহ্যালাইডের চেয়ে কম স্থিতিশীল। তোমরা দেখেছো যখন আমি বক্স করে দেখিয়েছিলাম যে কে কতগুলো যৌগ গঠন করতে পারে, সেখানেই তোমরা দেখেছিলে যে পেন্টাহ্যালাইড কিন্তু সমস্ত ধরনের হ্যালোজেন তৈরি করতেই পারে না, কারণ এদের স্থিতিশীলতা ট্রাইহ্যালাইডের কাছাকাছি মোটেই নয়। লুইস অ্যাসিড রূপে এরা কাজ করে, যেহেতু ফাঁকা ডি অরবিটাল রয়েছে সেজন্য এরাও লুইস অ্যাসিড রূপে কাজ করতে পারে। আর PF5 অক্সোহ্যালাইড স্তর পর্যন্ত আদ্র বিশ্লেষিত হয় না, কিন্তু ফসফরাসের যে বাকি হ্যালাইড গুলো রয়েছে অর্থাৎ PCl5, PBr5 ইত্যাদি, তারা আদ্র বিশ্লেষিত হয়ে অর্থাৎ জল যোগ হয়ে তারা ফসফরিক অ্যাসিড উৎপন্ন করে। এটা নিয়ে আমরা যখন ফসফরাসের ক্লাস করব তখন আমরা ইলাবোরেটলি আলোচনা করব। এরপর আমরা আসবো আরো একটা ইন্টারেস্টিং টপিকে, সেটা হচ্ছে নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণ। আমরা তো এটা জানি যে গ্রুপের যে প্রথম মেম্বার থাকে, যে ফার্স্ট মেম্বার, তার মধ্যে বিশেষ কিছু ধর্ম থাকে যে ধর্মগুলো গ্রুপের বাকি মেম্বারদের মধ্যে থাকে না, এবং সেই ধর্মগুলো থাকার কারণে প্রথম যে মেম্বারটি হয় সে একটু অন্যরকম আচরণ করে, বাকিদের তুলনায় তার আচরণটা, তার ধর্মটা একটু আলাদা হয়। এর কারণ হিসাবে কি কি? এর কারণ হচ্ছে প্রথম যে এলিমেন্টটি হয় তার আকার ক্ষুদ্র হয়, তার ইলেকট্রোনেগেটিভিটি হাই হয়, তার হাই আয়নাইজেশন এনথালপি হয়, তার মধ্যে পিপাই পিপাই বন্ধন গঠন করার ক্ষমতা থাকে, এবং তার ফাঁকা ডি অরবিটাল তার মধ্যে থাকে না। তাহলে এই 5টা পয়েন্ট ভীষণ ইম্পর্টেন্ট। কি কি? আকার ক্ষুদ্র, আয়নাইজেশন এনথালপি হাই, ইলেকট্রোনেগেটিভিটি হাই, তার মধ্যে ফাঁকা ডি অরবিটাল থাকে না, এবং বহু বন্ধন তৈরি করার যে এবিলিটি সেটা থাকে। এই কারণগুলোর জন্য, এই প্রত্যেকটা কারণ নাইট্রোজেনের মধ্যে উপস্থিত, সেই কারণে নাইট্রোজেন গ্রুপের বাকি মেম্বারদের তুলনায় আলাদা আচরণ করে। এবার এই আলাদা আচরণগুলো কি সেটা নিয়ে আমরা কথা বলি একটু। একদম প্রথম হচ্ছে পারমাণবিকতা এবং ভৌত অবস্থা। পারমাণবিকতা যদি দেখা হয়, নাইট্রোজেনের পারমাণবিকতা তোমরা খুব ভালো বলতে পারবে N2। নাইট্রোজেন দ্বিপরমাণুক গ্যাস রূপে প্রকৃতিতে অবস্থান করে, কিন্তু গ্রুপের যারা বাকি রয়েছে ফসফরাস P4, আর্সেনিক AS4, অ্যান্টিমনি SB4, এইভাবে তারা অবস্থান করে। অর্থাৎ পারমাণবিকতা বাকিদের তুলনায় নাইট্রোজেনের আলাদা। সুতরাং এখানে নাইট্রোজেন আলাদা হয়ে গেল। এবং ভৌত অবস্থা কিভাবে আলাদা হলো? নাইট্রোজেন গ্যাসীয় পদার্থ, বাকি প্রত্যেকেই কঠিন। দ্বিতীয় যেটা জানবো সেটা হলো ক্যাটিনেশন ধর্ম। নাইট্রোজেনের ক্যাটিনেশন ধর্ম উপস্থিত, তবে ফসফরাসের ক্যাটিনেশন ধর্ম নাইট্রোজেনের তুলনায় বেশি। নাইট্রোজেন 3টি নাইট্রোজেন পর্যন্ত একত্রিত হয়ে হাইড্রোজোয়িক অ্যাসিড তৈরি করতে পারে, অর্থাৎ নাইট্রোজেনের ক্ষুদ্র আকারের জন্য ক্যাটিনেশন ধর্ম এর মধ্যে বর্তমান। রাসায়নিক সক্রিয়তা, নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা কেমন? নাইট্রোজেন যেহেতু পিপাই পিপাই বন্ধন এর মধ্যে উপস্থিত, সমযোজী ত্রিবন্ধন দ্বারা পরস্পরের সাথে যুক্ত থাকে, সেই জন্য নাইট্রোজেনকে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করানোর জন্য প্রচুর পরিমাণ তাপ এবং চাপ লাগে। সাধারণ উষ্ণতায় নাইট্রোজেন বিক্রিয়া করতে চায় না, যত উষ্ণতা আমরা বাড়াবো তত নাইট্রোজেনও তার যে বিক্রিয়া করার যে তার প্রবণতা সেটা বাড়তে থাকে। সুতরাং রাসায়নিকভাবে সাধারণ উষ্ণতায় সে কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মতন আচরণ করে। সর্বাধিক সমযোজ্যতা, নাইট্রোজেনের ক্ষেত্রে সর্বাধিক সমযোজ্যতা যদি মনে থাকে তোমাদের বলো, সেটা হচ্ছে 4, বাকিদের কিন্তু 6। তাহলে এখানেও নাইট্রোজেন আলাদা। বহু বন্ধন গঠন, নাইট্রোজেনের ওই PX অরবিটালে 3টি ইলেকট্রন থাকে, যারা অপর একটি নাইট্রোজেনের PX এর সাথে বন্ধনী তৈরি করে পিপাই পিপাই বন্ধন তৈরি করতে পারে, বা পিপাই ডিপাই বন্ধন তৈরি করতে পারে। বাকি মেম্বারদের আকার বড় হয়ে যাওয়ার কারণে এফেক্টিভ ওভারল্যাপিং অফ পি অরবিটাল হয় না। ফলত যেটি বহু বন্ধন নাইট্রোজেনের ক্ষেত্রে যেটি খুব স্ট্রং বন্ধন, খুব দৃঢ় বন্ধন তৈরি করতে পারে, বাকি মেম্বারদের ক্ষেত্রে এই পিপাই ডিপাই বা পিপাই পিপাই বন্ধনীটা তত স্ট্রং নয়।
হাইড্রাইডের প্রকৃতি তোমরা হাইড্রাইড নিয়ে আমি বহু কথা বলেছি, তোমরাও জেনেছো। হাইড্রাইড যখন নাইট্রোজেন তৈরি করে তখন সেটা যৌগটার নাম কি হয়? অ্যামোনিয়া। অ্যামোনিয়ার ক্ষারকীয়তাই বলো, অ্যামোনিয়ার তাপীয় স্থায়িত্বই বলো, সেগুলো সবার তুলনায় আলাদা। এরপরে আসবো অক্সাইডের গঠন। অক্সাইড, নাইট্রোজেনের যে অক্সাইড, সেটা +1 থেকে +5 স্টেট পর্যন্ত, প্রতিটা স্টেটে আমরা এদেরকে পাই। ব্যাপক রকম ভাবে নাইট্রোজেন অক্সাইড তৈরি করে, কিন্তু বাকি যে মৌলগুলো রয়েছে তাদের অক্সাইড তৈরি করার ক্ষমতা সীমিত। তাহলে সমস্তটাই নাইট্রোজেনের অস্বাভাবিক আচরণের জন্য হয়, এবং এই অস্বাভাবিক আচরণের পিছনে যে কারণগুলো রয়েছে, ক্ষুদ্র আকার, হাই আয়নাইজেশন এনথালপি, হাই ইলেকট্রোনেগেটিভিটি, ডি অরবিটালের অনুপস্থিতি, এবং বহু বন্ধন তৈরি করার ক্ষমতা। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্ত। এরপর তোমাদের সাথে আমি একটু আলোচনা করে নেব যে কি ধরনের প্রশ্ন এখান থেকে আসতে পারে। প্রশ্ন নিয়ে আলোচনা করে আমরা আমাদের ক্লাসটি শেষ করব। চলো আমরা দেখি প্রশ্নগুলো, একটু দেখে নিই কেমন প্রশ্ন আসে। একদম প্রথম প্রশ্নটা দেখো, 1 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব সোজা প্রশ্ন। একটু ভেবে তোমাদের উত্তর আমি আশা করব। প্রথম বলেছে নিচের কোনটির অস্তিত্ব নেই, কোন যৌগটির অস্তিত্ব নেই? PF5, NF5, ASF5, SbF5। কার অস্তিত্ব নেই বলতো? NF5 এর। উত্তর হচ্ছে বি। কেন NF5 এর অস্তিত্ব নেই? কারণ নাইট্রোজেনের ডি অরবিটাল না থাকার কারণে নাইট্রোজেন NF5 তৈরি করতে পারে না। 2 নম্বরটাই চলে এসো। কোন যৌগটির ক্ষারীয় ধর্মের তীব্রতা সবচেয়ে বেশি? অর্থাৎ সবচেয়ে বেশি ক্ষারীয় ধর্ম এদের মধ্যে কার আছে? কার নাম আছে? অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন এবং বিসমুথাইন। তোমরা জানো ক্ষারকীয় ধর্ম যত নিচের দিকে আমরা যাব, গ্রুপ ওয়াইজ যত নিচের দিকে যাব, তত ক্ষারকীয়তা ধর্ম কমতে থাকে, কারণ যত উপর দিকে আসব তত ইলেকট্রনকে দিয়ে দেওয়ার প্রবণতা, ছেড়ে দেওয়ার প্রবণতা বেশি। সুতরাং এই ধর্ম অনুযায়ী, এই লজিক অনুযায়ী অ্যামোনিয়া হচ্ছে সবচেয়ে বেশি ক্ষারীয়। নাইট্রোজেনের কোন অক্সাইডটি প্রশম? নাইট্রোজেনের দুটো অক্সাইড আছে যারা প্রশম। একটা হলো নাইট্রিক অক্সাইড NO, আর একটা হচ্ছে নাইট্রাস অক্সাইড N2O। দেখো N2O এর অপশন এখানে আছে, অপশন এ তে রয়েছে। সুতরাং এ হচ্ছে N2O, যেটি প্রশম অক্সাইড নাইট্রোজেনের। 4 নম্বর প্রশ্ন, বিজারণ ধর্মের সঠিক ক্রম। না দেখে তোমরা এটা বলে ফেলো, আমি উত্তর দেওয়ার আগেই তোমরা উত্তর দেবে। বিজারণ ধর্মের সঠিক ক্রম, সবচেয়ে ভালো বিজারক হচ্ছে যে সহজেই হাইড্রোজেন ত্যাগ করে। হাইড্রোজেন সহজেই ত্যাগ কে করবে? গ্রুপ ওয়াইজ যত আমরা নিচে নামবো, বন্ধন দৈর্ঘ্য যত বাড়বে তত তার বিজারণ ধর্ম তত বাড়বে। কোথায়? তার মানে সবচেয়ে বেশি ভালো বিজারক পদার্থকে বিসমুথাইন, BiH3। BiH3 1 নম্বর আর 4 নম্বরের মধ্যে রয়েছে। BiH3 এর পরেরটাই রয়েছে ASH3, আর ডি নম্বর, ডি অপশনে রয়েছে SbH3। যদি আমরা পিরিয়ডিক টেবিলের 15 নম্বর গ্রুপটাকে মুখস্থ করে ফেলতে পারি, তাহলে আমরা জানবো নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। তার মানে সঠিক উত্তরটা হচ্ছে, সঠিক ক্রমটা হচ্ছে ডি। এ তে ক্রমটা ভুল আছে, এটা তার মানে উত্তর নয়। প্রদত্ত কোন অক্সাইডটি বেশি আম্লিক? এখানে কি কি অপশন আছে? ফসফরাসের অক্সাইড আছে, আর্সেনিকের অক্সাইড আছে, নাইট্রোজেনের অক্সাইড আছে, বিসমাথের অক্সাইড আছে। তোমরা অলরেডি জেনে ফেলেছো এর মধ্যে নাইট্রোজেন হচ্ছে অধাতু, এবং নাইট্রোজেনের অধাতব ধর্ম ফসফরাসের তুলনায় বেশি। সুতরাং নাইট্রোজেন N2O3 এই ফর্মটার সবচাইতে বেশি আম্লিক। নিচের কোনটি আর্দ্র বিশ্লেষিত হয় না? উত্তর কি? উত্তরের অপশন আছে ASCl3, PF3, SbCl3, NF3। উত্তর কি হবে? আর্দ্র বিশ্লেষিত হওয়া মানে কি? জলের অণুর যে লোন পেয়ার সেটাকে নিজের অরবিটালে স্থাপন করা। সেটা NF3 এর ক্ষেত্রে একমাত্র অসম্ভব। কেন? কারণ নাইট্রোজেন এবং ফ্লুরিন কারোরই কিন্তু ডি অরবিটাল নেই। তাহলে উত্তর হচ্ছে ডি, NF3। তারপরে বলেছে নাইট্রোজেনের বিভিন্ন অক্সাইডগুলির অ্যাসিড ধর্মের ক্রম, অর্থাৎ কে সবচেয়ে বেশি অ্যাসিডিক। তাকিয়ে দেখো যে অপশনগুলো রয়েছে, প্রত্যেকটা বেলাতেই অক্সাইডগুলোর অক্সিডেশন স্টেট আলাদা প্রত্যেকের। আমি যখন পড়িয়েছিলাম তখন তোমাদেরকে জানিয়েছিলাম যে যদি অ্যাসিড ধর্মের কথা বলা হয়, যার ক্ষেত্রে অক্সিডেশন স্টেট যত হাই সে তত ভালো
অ্যাসিড। তাহলে কোনটির ক্ষেত্রে দেখো সবচেয়ে বেশি হবে N2O5 এর ক্ষেত্রে। N2O5 সবচেয়ে বেশি আছে কোথায়? গ্রুপ আনসার সি তে। N2O5 গ্রেটার দ্যান NO2 গ্রেটার দ্যান N2O3 গ্রেটার দ্যান NO গ্রেটার দ্যান N2O। তাহলে সঠিক উত্তর হচ্ছে 7 সি। আর একদম লাস্ট প্রশ্নটা দেওয়া হয়েছে, কোন যৌগটি উভধর্মী প্রকৃতির? কোন যৌগটি উভধর্মী প্রকৃতির? অপশন আছে N2O3, P4O6, Bi2O3 আর AS4O6। এদের মধ্যে উভধর্মী প্রকৃতির যদি হতে হয়, তার মানে মৌলটা কি ছিল? ধাতুকল্প। ধাতুকল্প, এখানে কে আছে? আর্সেনিক, তাই তো? AS4O6। তাহলে আনসার হচ্ছে ডি। তাহলে ক্লাস 12 বোঝা গেছে আজকের ক্লাস, এবং মোটামুটি কি ধরনের প্রশ্ন তোমাদের থাকে বা আসে, এতগুলো বছরে কিরকম প্রশ্ন এসেছে তার একটা আন্দাজ তোমরা পেলে। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তী ক্লাসে এর পরের অংশ নিয়ে আমরা আলোচনা করব। আজ এখানেই শেষ করছি। নমস্কার।